খড়গপুর সদর বিধানসভা তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে শহরের তালবাগিচায় নির্বাচনী জনসভা করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের আগমনকে কেন্দ্র করে এদিন তালবাগিচা এলাকায় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জনসভায় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখার সময় দেব তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং প্রদীপ সরকারকে জয়ী করার আবেদন জানান। সভায় প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। খড়গপুর সদরের কর্মসূচি শেষ করে তারকা সাংসদ ছোটেন খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকায়। সেখানেও দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন এবং কর্মীদের নির্বাচনী লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগান। ভোটের মুখে দেবের এই জোড়া সভা খড়গপুরের রাজনৈতিক উত্তাপকে অনেকটা বাড়িয়ে দিল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই গরমে সত্যি সহ্য করা যায় না। এই গরমে এত গরমকে ভুলে গিয়ে যে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন আমাকে দেখার জন্য, তার জন্য মন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। নির্বাচন আমাদের 23 তারিখে নির্বাচন, তাই তো? 23 তারিখে নির্বাচন। আমার খুব প্রিয় একটা বিধানসভা। আমার ছোটবেলাকে অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ঢাকাতে থাকতাম, যখন কেশপুরে খড়গপুরে নামতাম, গীতাঞ্জলি বন্ধু মেল ধরে আমরা আসতাম খড়গপুরে নেমে। খড়গপুরে আমার মায়ের একটা মেসেঞ্জার বাড়ি ছিল, তিনি লিঙ্কে কাজ করতেন। এবার আপনারা থাকতাম থেকে সকালে আমরা ট্যাক্সি ধরে কেশপুরে চলে যেতাম। তো খড়গপুরের সঙ্গে বা খড়গপুরের সঙ্গে অনেক স্মৃতি আছে আমার। ছোটবেলা অনেকদিন কাটিয়েছি দাবি হতো আমার সম্পর্কে। তার জন্য দিনের কাছে থাকতে পারতো না। ঠিক আছে, চলেছি 2026 নির্বাচন। আমি এইটুকু বলতে চাই, আমি আপনাদের ভোট চাইতে আসিনি। যারা যারা আমাকে 12 বছরের থেকে ভোট চাইনি, আমার জন্য বা আমার গ্রামের জন্য, আমার প্রার্থীর জন্য আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইবার জন্য, আপনাদের দোয়া চাইবার জন্য। আমার এই প্রার্থীর জন্য আমরা আশীর্বাদ সঙ্গে আসুন। নির্বাচন আসে আর যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের বিশ্বাস। এই তিনটে যদি থাকে, যে কোনো নির্বাচন, যে কোনো প্রার্থী এবং যে কোনো দল চোখ বন্ধ করে জিতে যেতে পারবে। আমরা এসে খড়গপুরে, আমি এসে খড়গপুরে আপনাদের আশীর্বাদ চাইবার জন্য আমার প্রার্থী এবং বাকি যে সিটে তৃণমূল কংগ্রেস থেকে যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে তাদের জন্য আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ চাইবেন। আমরা এখানে দেখতে পারিনি কোন একটা কারণে। খড়গপুর আমার একটা বিধানসভা, আমি যেটা মনে করি, কেউ খারাপ ভাববেন না। আমার মনে হয় অন্তত খড়গপুরে কোন বিরোধী দল টিএমসি কে হারাতে পারবে না। এইখানে যখন টিএমসি হারে, টিএমসি নিজের জন্যই হারবে, টিএমসি নিজের অন্তর্গত হারবে। বাইরে থেকে কারো ক্ষমতা নিয়ে তৃণমূল কংগ্রেসকে অন্তত হারাবে। যত বড় নেতা আসুক, যে যত বড় বিরোধী দল নেতা হতে পারে, তৃণমূল কংগ্রেস এখানে যদি হারে, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস নিজের জন্যই হারবে বা তাদের কর্মীদের মনোনয়নের জন্য হারবে। তো আমি আপনাদেরকে বলা লাগে বা আমার আপনাদের মধ্যে যদি কোনো তৃণমূল কর্মী যদি থাকে বা যারা যারা তৃণমূল কর্মী শুধু খড়গপুর নয় বাংলা জুড়ে অঙ্গন করতে চাই, নিজেদের দ্বন্দ্ব, নিজেদের রাগ, অভিমান সমস্ত ভুলে গিয়ে দলের পতাকাকে মনে রেখে দলকে জেতাতে হবে, এইটুকু অনুরোধ করতে পারি আমি আপনাদের সকলকে। সবাই যদি মাঠে নামে, সবাই যদি বাড়ি বাড়ি যায়, সবাই যদি আমাদের দলের কথা যদি আমরা মানুষকে বোঝাতে পারি, আমার মনে হয় যদি ঠিকঠাক নির্বাচন হয়, যদি কোনো গন্ডগোল না হয়, আমার বিশ্বাস সবকটা সিট বাংলায় অন্তত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাবে এবং চতুর্থবারের জন্য শপথ নিচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলে এসে 2026 নির্বাচন। নির্বাচন বাংলায় সবসময় গরমই হয় আর কি, এই গরম
আমরা বক্তৃতা রাখে মনে হচ্ছে নির্বাচন বাংলায় বেশিরভাগ মনে হয় এই নির্বাচন হচ্ছে মন্দির উৎসব, কে জেতার পর কে কতটা মন্দির বানাবে বা কে কতটা মসজিদ বানাবে। বাংলায় এটা নির্বাচন, কেউ আমি বাবু মসজিদ বানাবো আমাকে ভোট দিন, কেউ আমি মুসলমান আমার কাছে মুসলমান ভোটার আছে, কেউ বলছে জয় শ্রীরাম আমার কাছে সব হিন্দুরা আছে তো আমাকে ভোটটা দিন জেতার পর মন্দির হবে। কিন্তু আমরা সবাই শিক্ষিত, অন্তত এইটুকু জানি যে কোনো নির্বাচন বাংলায় ভারতবর্ষে শুধু নয় পৃথিবীতে যে কোনো নির্বাচন মন্দির মসজিদের জন্য হয় না। সবকটা নির্বাচন কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো পলিটেকনিক কলেজ করবে, কে রাস্তাঘাট করবে, কে জলের ব্যবস্থা করবে, কে মানুষকে ভালো রাখবে, এইটা হচ্ছে নির্বাচনের আসল কাজ। তারপর এইটা পদক্ষেপ হওয়া উচিত যে কোনো নেতা যে কোনো দলের। কিন্তু না, আমাদের এখানে আর কি বলবো, কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে জয় বাংলা। জয় শ্রীরাম জয় বাংলা নিজের জায়গায় থাকুক, বাংলাকে কে এগিয়ে নিয়ে যাবে, বাংলাকে কে উন্নয়নের পথে নিয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করি। যেই সরকার আপনাদেরকে বাঁচিয়ে রাখবে, যেই সরকার আপনাদের জন্য কাজ করবে, যে দিল্লি হোক বা বাংলার হোক, আমাদের তার হাতটা শক্ত করতে হবে। আমি জানি তৃণমূল কংগ্রেস হয়ে এই কথাগুলো বলছি এবং আমি তৃণমূল কংগ্রেসের কথা বলবো। আমাদের সরকার গত 15 বছর ধরে এই রাজ্যে আছে আপনাদের ভালোবাসে, আপনাদের আশীর্বাদে। আমি জীবনে আমারও 12 বছর হয়ে গেছে রাজনীতিতে, আমি জীবনে অনেকগুলো মানুষ সামনে এত হাজার হাজার লোক দেখলে হাতে মাইক করলে অনেক মানুষ ভুলভাল বলে দেয়, আবেগটাকে ধরে রাখতে পারে না, ইমোশনটাকে ধরে রাখতে পারে না। আমার জীবনে আমার মনে হয় না আমি এরকম কোনো বক্তব্য রেখেছি বা কোনো দলকে ছোট করে আমার দলকে বড় করার চেষ্টা করেছি। দল বড় হয় তার নিজের কাজের জন্য, তার কর্মীদের জন্য। দল কোনোদিনও কাউকে ছোট করে যে কোনো দল বড় হতে পারে না। আমাদের রাজ্যে আমাদের সরকার 15 বছরে কি কি কাজ করেছে আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলেছি কিছু জমি যাবো না, 2011 যখন 2021 কথা বলবো। আমরা সব রাজ্য জুড়ে ঘুরছিলাম, আপনারা শুনতে পাচ্ছেন তো? পাচ্ছেন তো? 2021 যখন আমরা নির্বাচনে নেমেছিলাম প্রচারে, দিদি আমাদেরকে একটা ছোট ব্রিজ করছিল, যেখানে আমি অভিষেক বা অন্যান্যরা ছিল। আমাদেরকে ভালো হলো কি এইবারে যদি আমরা জিতি আমাদেরকে মানুষকে বলতে হবে আমরা প্রত্যেক মহিলাকে 500 টাকা করে দেবো। প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আমাদের এই প্রশ্ন ছিল এটা সম্ভব? বাংলা জুড়ে এত মহিলা সবাইকে 500 টাকা করে দেওয়া কি সম্ভব? দিদি বলে হ্যাঁ সম্ভব। দিদিকে আমি বিশ্বাস করি, চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমরা গ্রামে গ্রামে ডিস্ট্রিক্ট বাংলা জুড়ে আমরা মানুষকে বললাম, বুঝালাম যে আমাদের সরকার এলে এই প্রকল্পটা লাগু হবে। আপনারাও বিশ্বাস করলেন এবং তৃণমূল কংগ্রেস প্রথমবার 200 বেশি সিট পেয়ে এলো আপনাদের আশীর্বাদে, বাংলার প্রত্যেকটা মানুষের আশীর্বাদে। যেটা 4 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছে। হয়েছে কি হয়নি? এবারে আপনারা বলুন কোন সরকারের জেতা উচিত? যে কথা দিয়ে কথা রাখে তার, না যে কথা দিয়ে ভোট দিয়ে পালিয়ে যায় তার? এবার আপনারা বিচার করবেন। আমি কিছুদিন আগে শুনছিলাম একজন বিরোধী দলের বড় নেত্রী মতো বলকে যদি বিরোধী দল যদি আসে তাহলে তারা নাকি প্রত্যেকটা মহিলাকে 3000 টাকা দেবে। শুনেছেন আপনার সবাই? খুব ভালো কথা। তাহলে বাংলা স্পেশাল কেন? তাদের তো সরকার অনেকগুলো রাজ্যতে আছে, সেই সব রাজ্যে এইসব নেই কেন? তাদের তো সরকার হলে তাই রাজ্য আছে, সেটা একটা স্টেটের। তার স্টেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নেই। তিনি কথা দিতে এসেছেন না যদি আমরা জিতি তাহলে এই প্রকল্পটা হবে। আমার একটাই অনুরোধ, আমি আমার জন্য কাউকে ছোট বড় করবো না, আগে নিজের রাজ্যে গিয়ে চালু করুন এই প্রকল্পগুলো। মাসে চালু হয়েছিল, 3 মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে, চালাতে পারেনি। এবার আপনাদেরকে বুঝতে হবে যে এই সরকার কথা দিয়ে কথা রাখে, তা সত্যি জেতা উচিত। ভারতকে আমি বিশ্বাস করি অনেক উন্নত, কিন্তু বাংলায় অনেকগুলো গ্রাম আছে, অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, অনেক গরিব পরিবার থাকে, কৃষক পরিবার থাকে, এর অনেক বাড়ি আছে যেখানে মেয়েদের, ছোট মেয়েদের, বাচ্চা মেয়েদের আগেকার মধ্যে না মেয়ে মানে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র
বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।